তুমি তোমার দেশে সংখ্যালঘুদের কোন জায়গায় রেখেছো? তোমার মুখে কোনো কথা সাজেই কথা বলার কোনো মুরদ আছে তোমার? তোমার ধৃষ্টতা হয় কি করে? তুমি নিজের দেশে সংখ্যালঘুদের উপর যে অত্যাচার করো, তারপর বাংলাদেশ নিয়ে কথা বলা। মানে মসজিদের তলায় মন্দির আছে কিনা খুঁজতে রাত্রিবেলা, রাত 9টার সময় দুজন যুবক যারা সংখ্যালঘু সম্প্রদায়, তারা ওই মসজিদে রাত পাহারার কাজ করেন, তারা ঘুমোচ্ছিলেন, সেই অবস্থায় গুলি করে খুন করে। সবার আগে সংবিধান বাঁচাতে গেলে বিজেপিকে দেশ থেকে বিদায় দিতে হবে। উত্তরপ্রদেশের সম্বলে আমরা দেখলাম একটি মসজিদে সেখানে আজান দেওয়ার জন্য 2 লক্ষ টাকা ফাইন করা হয়েছে। প্রশাসন নাকি একটা শব্দের যে একটা বেঁধে দিয়েছিল যে এর বেশি শব্দ হওয়া যাবে না, তার বেশি শব্দ হওয়ার জন্য তাকে পুলিশ প্রথমে আটক করে, তারপর 2 লক্ষ টাকা ফাইন করে ছাড়ে। এটা কোন এটাই বিকশিত ভারতবর্ষ। যেই ভারতবর্ষে এই উত্তরপ্রদেশের বুকে একজন ডাক্তার ছিলেন, তার সাথে আমার গত 2 দিন আগে একটা ঘটনাচক্রে আলাপ হয়েছে। একটি সেমিনারে তিনি বক্তব্য রাখতে এসেছিলেন। তার নিজের হাতে লেখা বই গোরখপুর এক চিকিৎসকের কলমে তিনি আমায় উপহার দিয়েছেন। ডক্টর কাফিল খান গোরখপুর, মানে যেখানে যোগী আদিত্যনাথের বাড়ি, যেখান থেকে তিনি বিধায়ক নির্বাচিত হয়েছেন, তার আগে সবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন, সেই গোরখপুর গেরুয়া হার্টল্যান্ড, হিন্দি হার্টল্যান্ড, সেখানকার চিকিৎসক ছিলেন হাসপাতালে, সরকারি হাসপাতালে। বাচ্চা নবজাতক শিশুরা নিওনেটাল কেয়ার ইউনিটে অক্সিজেনের অভাবে, ওয়ার্মারের অভাবে কার্যত মরে যাচ্ছিল, এবং হাসপাতালে অক্সিজেন সাপ্লাই ছিল না সরকারি হাসপাতালে। কাফিল খান নিজের উদ্যোগে নিজে গাড়ি ড্রাইভ করে গিয়ে অক্সিজেন সিলিন্ডার বিভিন্ন প্রাইভেট জায়গা থেকে তুলে এনে চেষ্টা করেছেন শিশুদের বাঁচানো। সব শিশুকে বাঁচানো যায়নি, কিন্তু তার তৎপরতায় 9জনের বেশি শিশুর প্রাণ বেঁচেছিল। সেই ঘটনা পরে জানাজানি হয়। প্রশ্নের মুখে পড়ে উত্তরপ্রদেশের ডাবল ইঞ্জিনের সরকার। ফল কি হয়েছিল জানেন? 9জন শিশুকে বাঁচাতে পেরেছিল, তার জন্য পুরস্কৃত করেনি। কিন্তু কেন এই ঘটনা সামনে এসছে, তার জন্য কাফিল খানকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়। শুধু তাই না, একাধিক ভুয়ো মামলা দিয়ে তাকে জেলে পাঠানো হয়, মাসের পর মাস তাকে জেল খাটানো হয়। তারপর কাফিল খান রাজস্থান চলে যেতে বাধ্য হন। রাজস্থানে বিজেপি ক্ষমতায় আসার পর উত্তরপ্রদেশের এসটিএফ গিয়ে রাজস্থান থেকেও তাকে অ্যারেস্ট করায়। এটাই হচ্ছে ভারতবর্ষের উত্তরপ্রদেশ, ডাবল ইঞ্জিনের রাজ্য। তো সেখানে দাঁড়িয়ে আপনি দেখছেন না, কদিন আগে একটা মসজিদে সার্ভে করার নাম করে সকালবেলা কোর্টে গেছে, অর্ডার হয়েছে, সার্ভে হবে, বিকেলবেলা সার্ভে টিম চলে এসছে, রাত্রিবেলা গিয়ে সার্ভে টিম বিজেপির নেতারা নিয়ে যাচ্ছে যে সেখানে মসজিদের তলায় মন্দির আছে কিনা খুঁজতে। রাত্রিবেলা রাত 9টার সময় দুজন যুবক যারা সংখ্যালঘু সম্প্রদায়, তারা ওই মসজিদে রাত পাহারার কাজ করেন, তারা ঘুমোচ্ছিলেন, সেই অবস্থায় গুলি করে খুন করে। এরা আবার বলে সংখ্যালঘু অত্যাচারের কথা বাংলাদেশের বুকে। আরে বাংলাদেশের সংখ্যালঘু যেরকম অত্যাচারিত, হ্যাঁ ঠিক, তুমি তোমার দেশে সংখ্যালঘুদের কোন জায়গায় রেখেছো? তোমার মুখে কোনো কথা সাজেই কথা বলার কোনো মুরদ আছে তোমার? তোমার ধৃষ্টতা হয় কি করে? তুমি নিজের দেশে সংখ্যালঘুদের উপর যে অত্যাচার করো, তারপর বাংলাদেশ নিয়ে কথা বলা। এটাই বিজেপির আমলে ডাবল ইঞ্জিন উত্তরপ্রদেশের চেহারা। হ্যাঁ, কিন্তু আমরা ব্রিটিশ আমলে এই ধরনের ফাইন হতো বা এই ধরনের কর চাপাতো আমরা জানি, বিভিন্ন সময় শুনতাম। কিন্তু ভারতে একটা ধর্মনিরপেক্ষ দেশ, সংবিধান মেনে চলা দেশ, আইনের শাসন চলে, সেখানে আজান দেওয়ার জন্য 2 লক্ষ টাকা ফাইন দিতে হবে? ব্রিটিশ আমলে নীলকর সাহেবরা নীল চাষ না করলে দাদন দিত, ফাইন করতো। তো এখানে নতুন নীলকর সাহেবের বংশধররা এসছে, যোগী আদিত্যনাথের চালাচামুন্ডাদের রূপে আবির্ভূত। এই ভারতবর্ষে এটাই স্বাভাবিক। আমরা তো এখানেই বলছি, যখন পার্লামেন্টের বুকে ইন্ডিয়া ব্লকের প্রতিনিধিরা যাচ্ছেন, তাদের হাতে কেন সংবিধানটা থাকছে? এই সংবিধান আমাদের শিক্ষা দেয় স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্রের। বিজেপির আমলে সংবিধানের এই স্তম্ভটার উপর সবচেয়ে বেশি কুঠারাঘাত পড়ছে। তাই জন্য সবার আগে সংবিধান বাঁচাতে গেলে বিজেপিকে দেশ থেকে বিদায় দিতে হবে। এই লড়াইয়ে আগামী দিন গোটা দেশে আওয়াজ উঠছে। যে বিজেপিকে চোখে চোখ রেখে হারাতে পারে, তার নাম মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি যুগলবন্দী। মমতাদির যে রাজনৈতিক অভিজ্ঞতা, সারা ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলের নিরিখে এই মুহূর্তে মমতাদি যোগ্যতম ব্যক্তি ইন্ডিয়াকে লিড করা। মমতাদির নেতৃত্বে আগামী দিন বিজেপি বিরোধী লড়াই আরো শক্তিশালী হোক, যাতে দেশের সংবিধান সুরক্ষিত থাকে।